আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা বাংলাদেশে এখন সকল ভোটারের খুব কদর আছে, কিন্তু সেই কদরের মধ্যে সবচেয়ে বেশি কদর যাদের, মানে একেবারে জুয়েল, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং ভোটাররা আছেন, তারা কোথায় ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে, সেটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। আজকে দেখলাম একটা রিপোর্ট বেরিয়েছে, একটা জরিপ হয়েছে, সিআরএফ বলে একটা সংগঠন, তার সাথে আরেকটা কি যেন সংগঠন মিলে তারা একটা জরিপ করেছেন এবং সেই জরিপে দেখেছেন যে 48% আওয়ামী লীগের ভোটার ধানের শীষে ভোট দিতে চান। খুবই চমৎকার একটা খবর। এই খবরের কিছু সাপোর্টিং খবর আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, আমরা সাভারের এনাম মেডিকেলের, যিনি একজন প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের, ডাক্তার এনাম, ওনার স্ত্রী বেরিয়ে, ওনার অবশ্য 4 জন স্ত্রী, কোনো একজন বেরিয়ে লিফলেট বিলি করছেন ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের ক্যাম্পেইন করছেন। এতটুকু মেনেই নেওয়া যায়, কারণ ডাক্তার এনাম আওয়ামী লীগের কোনো লোক ছিলেন না। ভাড়ায় চালিত রিক্সা না কি বলে, ভাড়ায় চালিত নেতা আওয়ামী লীগ প্রচুর হায়ার করত এবং সেই মানে তাদের দুর্গতি সেই হায়ারের জন্য, সেটা অন্য আলাপ। তো সেই হায়ারের একজন ছিলেন ডাক্তার এনাম, যিনি জীবনে কখনো আওয়ামী লীগ করেন নাই, কিন্তু সময় এবং সুযোগে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ তাকে প্রতিমন্ত্রী করেছিল। এখন উনি কারাগারে আছেন। ওনার স্ত্রী বেরিয়ে গিয়ে এখন ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এটা মেনে নেওয়া মোটামুটি যায়, কিন্তু মাদারীপুরের লিটন সাহেব, সেই বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা, যিনি যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরেও বারবার স্বতন্ত্র নির্বাচন করতেন এবং স্বতন্ত্রভাবে বিজয়ী হতেন, কারণ তার একটাই পরিচয় হচ্ছে তিনি শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র। এবং কথায় কথায় তিনি, মানে শেখ হাসিনা যদিও বলেছেন যে তার নিকট পরিবারের বাইরের কাউকে ওইভাবে তিনি পরিবার হিসাবে স্বীকৃতি দিতেন না, এইসব যন্ত্রণার কারণেই, তারপরেও আমাদের সেই লিটন সাহেব সব জায়গায় খালি ফুপু বলেছে বলে রেফারেন্স দিয়ে বিভিন্ন কাজ করতে আমরা দেখেছি। সেই লিটন সাহেবের অনুসারীরা মাদারীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছেন। তারা ধানের শীষের নির্বাচনের জনসভায় গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা দিচ্ছেন। যাই হোক, গোপালগঞ্জ, মাদারীপুর, ওই অঞ্চলে, শরীয়তপুর, ওই অঞ্চলে এখনও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যায়, বলার সাহস রাখে, এবং কেউ বললে তাকে আঘাত করার মতো সাহস এখনও ইউনূস দেখাতে পারে নাই। একবার দেখাতে গিয়েছিল ইউনূসের বাচ্চা কাচ্চারা, পরবর্তীতে এনসিপি পালিয়েছিল এপিসি চড়ে। সেই গল্প আমরা সকলেই জানি, এবং পরবর্তীতে ওয়াকার রাগ করে 5 দিন ধরে গোপালগঞ্জে একটা স্টিম রোলার চালিয়ে গোপন একটা গণহত্যা চালিয়েছিল সেখানে। সুতরাং দেখা যাচ্ছে, মূল কথায় যদি ফিরে আসি, আওয়ামী লীগের ভোট কোন জায়গায় যাবে সেটা নিয়ে সকলেই খুব চিন্তিত আছেন। যে 48% কথা বলা হচ্ছে, তারা আসলে কারা? এখানে একটা জিনিস প্রিয় দর্শক আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগ দুটো অংশ। একটা হচ্ছে আওয়ামী লীগ, এটা হচ্ছে এমন এক জিনিস, এটা ধরেন যুগের পর যুগ তারা আওয়ামী লীগ করে বেড়াচ্ছে। কেন করছে, কি কারণে করছে? দাদাই করতো, বাবাই করে, ছেলে করে। এবং আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, গ্রামের কিছু লোকজন বলছে আমাদের পোতায় করবো, পোতায়ও করবে। তারা আওয়ামী লীগ, তারা হচ্ছে এক ধরনের অন্ধ আওয়ামী লীগ, এবং তারা সবসময় তারা সাধারণত নির্যাতিত হয়, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তারা কোনো সুযোগ সুবিধা পায় না, এবং আওয়ামী লীগ যাওয়ার পরে তারা পালিয়েও যেতে পারে না, ধরা খায়, মায়ের দৌড় খায়। এবং এই হচ্ছে একটা আওয়ামী লীগ। আরেকটা আওয়ামী লীগ হচ্ছে, যেটা 48% কথা বলা হচ্ছে, এরা মূলত হচ্ছে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ভোট দিতেন। এরা কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভোটার। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কোর সদস্য থাকে, কোর একটা বেস থাকে, এর বাইরে তাদের ভোটার থাকেন, যারা তাদেরকে পছন্দ করেন বলে ভোট দেন। তাদের সাথে এর বেশি কোনো সম্পৃক্ততা নাই, সাংগঠনিক সম্পৃক্ততা নাই বা আত্মার সম্পৃক্ততা নাই। তারা ভাবেন 2টা দল দাঁড়িয়েছে, 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, 5 জন লোক দাঁড়িয়েছে, এদের মধ্যে কারা ভালো হবে, কে ভালো হবে, কার মাধ্যমে দেশের উন্নতি হবে। এই যে 48% ভোটারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের 48% ভোটার, তারা এবার নির্বাচনে যদি নৌকা মার্কা থাকতো তাহলে নৌকায় ভোট দিতেন। এখন যেহেতু নৌকা নাই, তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন। কেন তারা ধানের শীষে ভোট দিতে যাচ্ছেন? এখানে কি বিএনপি কি এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা যোগাতে পেরেছে? মানুষ কি খুব বসে আছে আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি এসে, তারেক রহমান এসে দেশকে উদ্ধার করবেন? আমার ধারণা তা নয়। এরা আসলে এত বেশি এখন জামাতে ইসলামী এবং ইসলামী মৌলবাদীদের দ্বারা আক্রান্ত দেশ দেখে ভয় পেয়েছে। সেই ভয়ের কারণে মন্দের ভালো হিসাবে বিএনপিকে এবং তারেক রহমানকে ভোট দেওয়ার একটা চেষ্টা করছে। কারণ এই যে গত 1.5-2 বছর ধরে জামাত ইউনূস শাসিত
যে সরকার আমরা দেখতে পাচ্ছি, যে মববাজি আমরা দেখতে পাচ্ছি, নির্যাতন দেখতে পাচ্ছি, হত্যা দেখতে পাচ্ছি, লুটপাট দেখতে পাচ্ছি, ডাকাতি দেখতে পাচ্ছি, নৃশংসতা দেখতে পাচ্ছি, কারাগারে মানে একটা মানুষ মারা গেলেও হাত করা খুলে না। এবং ইদানিং আপনারা দেখেছেন, আমি কালকেও দেখেছি, একজন বাবা মারা গিয়েছেন ছেলে জেলে, তার বাবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কবি ইমতিয়াজ মাহমুদ একটা সুন্দর কথা বলেছেন কিছুদিন আগে, যখন সাদ্দাম বলে আমাদের একজন ছাত্রলীগ নেতার সন্তান মারা গেল এবং স্ত্রী মারা গেলেন, তাদের লাশ নিয়ে যখন যশোর কারাগারে গেল, যে মৃতরা এখন জীবিতদের সাথে দেখা করতে যাচ্ছে। উনি অবশ্য বলেছেন মৃত সন্তান জীবিত বাবার সাথে দেখা করতে যাচ্ছে বা এরকম কিছু। আমরা সেই যুগে আছি। সেই সময় এসে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থকরা আছেন তারা বুঝতে পারছেন যে এই যন্ত্রণা থেকে, জামাত শাসিত যন্ত্রণা থেকে, এই যে থানার ভিতর থেকে নারী নির্যাতকদেরকে গলায় মালা দিয়ে বের করে নিয়ে আসা, নারীদেরকে বেশ্যা বলা, পতিতা বলা, নারীদেরকে ঘরে ঠেলে ফেলে দেওয়ার জন্য 5 ঘন্টার বেশি কাজ করতে দিবে না, 3 ঘন্টা সরকার বেতন দিবে, তাও বাড়ি চলে যাও, এই যে তথাকথিত মায়া মহব্বতের মাধ্যমে দেশের যে 12টা বাজানোর নীল নকশা চলছে, এখান থেকে বাঁচার জন্য মন্দের ভালো হিসেবে বিএনপিকে তারা আশ্রয় নিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি সেই আস্থা রাখতে পারবে কিনা না, এই সন্দেহটুকু কিন্তু এখনো রয়ে যাচ্ছে। কেন রয়ে যাচ্ছে? যদিও তারেক রহমান এখন বেশ একটা প্রগতিশীল ভাব নিয়েছেন এবং তিনি ভাব নেওয়ার কারণে বিএনপি তৃণমূল পর্যায় পর্যন্ত তারা বেশ প্রকাশ্যে জামাতকে একটু গালমন্দ করছেন। মনে রাখতে হবে, তাদের ভাষায় মায়ের পেটের ভাই শিকি শতাব্দীর সম্পর্ক ন্যূনতম। কারণ হচ্ছে, তারা যদি আমরা ইভেন যদি 96-এ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা প্রথম মেয়াদের সরকার আসার পর থেকে 4 দলীয় জোটের ইতিহাস দেখি, তাহলে 26 সালে এসে 30 বছরের সম্পর্ক, 25 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তারা বারবার বলেছেন তারা মায়ের পেটের ভাই। এবং জামাতকে, যুদ্ধাপরাধীদেরকে, গোলাম আজম এবং অন্যদেরকে বাঁচানোর জন্য বিএনপি এই পরিমাণ অন্ধ ছিল যে তারা লোকজনের সাথে ঝগড়া, মারামারি, গালাগালি, যেটা যেভাবেই বলেন করেছে। এবং সেই মায়ের পেটের ভাইকে যখন তারা গালি দিচ্ছে, আমি জানি না, কিছু কিছু লজ্জা তো তারা নিশ্চয়ই পেয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে এই আওয়ামী লীগের যে 48% লোকজন ভোট দিতে চাচ্ছেন, শহুরে মধ্যবিত্ত যারা কিছুদিন আগে এর অধিকাংশই লালবদর ছিলেন, এবং তারা এখন যখন বুঝতে পেরেছেন যে কি যেন কোন দত্ত আলাদিনের চেরাগ ঘষে তারা বের করে দিয়েছেন, তারা এখন দত্তকে আবার যখন ওই চেরাগের ভিতরে ঢোকাতে পারছেন না, তারা ভাবছেন বিএনপি মন্দের ভালো হিসাবে তাদেরকে প্রোটেকশন দেবে। আদৌ কি বিএনপি প্রোটেকশন দিতে পারবে? এবং আওয়ামী লীগ যে এখন আওয়ামী লীগেরই সমর্থকরা, যে ভোটাররা যে বিএনপিকে গিয়ে ভোট দিতে যাচ্ছেন, এটা কি বিএনপির আনন্দিত হওয়ার কিছু আছে বা আওয়ামী লীগের লোকজনের মন খারাপ করার কিছু আছে? আমার কাছে তা মনে হয় না। কারণ দেশের এখন যে অবস্থা, আমি গত কিছুদিন ধরে বারবার বলছি, সুদিনের বিপ্লব করার সমান হচ্ছে দুর্দিনে টিকে থাকা, দুর্দিনে টিকে থাকা সুদিনে বিপ্লবের সমান। এখন কি পরিমাণ দুর্দিন চলছে, আজকে আমি দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ একটা তাদের যে বার্ষিক প্রতিবেদন ছাপিয়েছে, এখানে বলছে যে কারো জামিন হচ্ছে না। আমি তৃণমূলের কিছু লোকজনের সাথে, আমার যাদের সাথে যোগাযোগ আছে, আমি জানি কি ভয়ঙ্কর অবস্থা। প্রথম কথা হচ্ছে ভুয়া মামলা, একসাথে 10টা, 15টা, 20টা, 40টা মামলা হচ্ছে। এগুলার কোনো জামিন তো নিম্ন আদালতে হওয়ার সুযোগই নাই। হাইকোর্টে গিয়ে এখন বেঞ্চ পাচ্ছে না এবং হাইকোর্টের কেউ জামিন দিতে পারছে না, কারণ আসিফ নজরুল দমক দেয়, আপনারা সকলে জানেন। তারপর একটা আছে ফোকলাদাতের স্বরাষ্ট্র, জাহাঙ্গীর বোধহয় নাম, জাহাঙ্গীর সাহেবও ধমক দেয়। মানে যে পারে তারা এখন হাইকোর্টকে ধমক দেয়। আর আমার বিখ্যাত মাংস মাসুদ ভাই তো আছেন, স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন জাজেস, স্টেপ ডাউন। এই প্রেশারে এদের জামিন হচ্ছে না। তারপরেও যদি কারো একেবারেই কোনো রকম একটা জামিন হয়, তাকে আবার জেলগেট থেকে যাতে গ্রেফতার করা না হয়, এই জন্য স্থানীয় পুলিশদেরকে প্রচুর টাকা পয়সা দিতে হয়। এই সাদ্দামের কথাই আমি বলি, আপনি দেখেন সাদ্দামকে তার এলাকায় না রেখে যশোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর সাথে তার কোনো যোগাযোগ ছিল না, স্ত্রী আত্মহত্যা করেছেন। এই যশোর কারাগারে না যাওয়ার জন্য সাদ্দামের কাছে 5 লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। একটা উপজেলা পর্যায়ের একটা সাধারণ ছাত্র, একটা গরিব মানুষ বা ছাত্র নেতা, যেভাবেই বলি, সে 5 লক্ষ টাকা কোথায় পাবে? এই যখন স্টিম রোলার চলছে, তখন নাবিশ্বাস উঠছে, তখন আওয়ামী লীগের কিছু লোকজন যেদিকে ধানের শীষে ভোট চেয়ে বেড়ান, আমি তাদেরকে দোষ দেই না। তবে আমি একটা কথা বলতে পারি, মূল আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনে ভোট দিতে যাবেন বলে আমার মনে হয় না। এই মববাজির, এই সন্ত্রাসের মধ্যে তারা সেই ঝুঁকিটা নেবেন না। যদিও বিভিন্ন জায়গায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে,
বলা হচ্ছে যদি ভোট দিতে না যাস আমরা খেয়াল রাখবো, সেভাবে গায়ের জোরে এদেরকে নিয়ে ভোট দিতে গেলে এটা আসলে কোনো প্রার্থীর পক্ষেও খুব শুভ ফল বয়ে আনবে না। আপনি যদি আমাকে এখন মাথায় পিস্তল ঠেকে ভোট দিতে নিয়ে যান, আমি অন্ধকার ঘরে আপনাকেই যে ভোট দেব এই নিশ্চয়তা আপনাকে কে দিল? কিন্তু সব কিছু মিলিয়ে এই সময়টা আওয়ামী লীগের ভোটার যারা আছেন তাদের জন্য একটা ক্রাইসিস, একটা দুর্যোগ। তাদের কেউ কেউ বিভিন্ন মার্কার পক্ষে গিয়ে টিকে থাকার একটা চেষ্টা করছেন। এই টিকে থাকাটা, এই নিরাপত্তার নিশ্চয়তাটা তারা অর্জনের চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচনের পর একটা ভয়াবহ সময় আসবে, সেই সময়ে তারা আফসোস করবেন। কারণ এর আগেও বহু লোককে আমরা যখন জুলাই এর সময় বলেছিলাম, আগস্টে বলেছিলাম যে বিকল্প নেতৃত্ব তৈরি না করে যদি শেখ হাসিনা সরকারকে বাধ্য করা হয়, ক্ষমতা থেকে সরে দিতে হয়, তাহলে এটা সরাসরি গিয়ে একেবারে উগ্রবাদী জঙ্গিদের হাতে পড়বে। আমরা দেখতে পাচ্ছি একটা উগ্রবাদী জঙ্গি সরকার, উগ্রবাদী জঙ্গি সমাজের মধ্যে আমরা পড়েছি। কিন্তু তখন অনেকেই বিশ্বাস করেন নাই, তখন অনেকেই কিন্তু আমাদেরকে গালাগালি করেছিলেন, এবং এখন আবার বলছে, এবং আমি জানি এখনও কমেন্ট বক্সে লোকজন গালাগালি করবেন, সামনে আছে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন। আপনি কি বলেন ভাই? কিন্তু আলটিমেটলি আমাদের এই নির্বাচন যদি হয়ে যাবে আমার ধারণা, আমি শুরু থেকে বলছি, এবং সেই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই বিএনপি সরকারই আসবে, হয়তো সেটা আওয়ামী লীগের জন্য খুব শুভ ফল নিয়ে আসবে না তৃণমূলে, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আপনারা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। এর বাইরে আওয়ামী লীগ এক নির্বাচন বয়কট করার একটা আহ্বান জানিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে আওয়ামী লীগের 5 আগস্টের পরে তাদের অনেক স্কিল, অনেক দক্ষতা বা একেবারে তছনছ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে। একটা জিনিস তাদের এখনো বেশ দেখলাম আছে, সেটা হচ্ছে গান বানানোর ক্ষমতা। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের একটা নির্বাচনী গান ছিল, জয় বাংলা জিতবে এবার নৌকা। এটা এত পপুলার গান, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পরে পোলাপান কিন্তু ফাজলামি করে হলের ভিতরে যখন পার্টি করে এটা করে, তারপরেও তারা এই গান বাজায়, মানে এই গানটার রিদমটা একটু ভালো। আর সম্প্রতি দেখলাম আওয়ামী লীগ আরেকটা দুষ্টু দুষ্টু গান ছেড়েছে, আপনারা সার্চ দিয়ে ফেসবুকে বা ইউটিউবে শুনে নিন, রিল্যাক্স মুডে ... মানে আমি এটা বলতে চাই না, বললে আমিও শহীদ হাদির পর্যায়ে একবারে চলে যাব। আমি এত কি বলা যায় বিখ্যাত এবং এত আউলিয়া পর্যায়ে যেতে চাচ্ছি না বলে এসব অশ্লীল শব্দ বলছি না, কারণ পরিবারের অনেকেই এই ভিডিওটা দেখে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত সেই রিল্যাক্স মুডে ... করেই ভোটাররা বাড়িতে থাকবে। যেসব রাজনৈতিক দল ভাবছেন যে আওয়ামী লীগের মূল কোর ভোট তারা নিয়ে যেতে পারবেন, আমার ধারণা তারা আশাহত হবেন। বাট যারা আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট দেবেন, এই ভোটটা যদি কেউ দিয়ে থাকেন, এরা কিন্তু সাধারণ ভোটার, হয়তো আওয়ামী লীগ থাকলে অন্যখানে দিতেন না, কিন্তু দিচ্ছেন দেশের স্বার্থে, দেশের কল্যাণে। তারা ভাবছেন যে হয়তো কোনো একটা ভালো হবে, তারা ভবিষ্যতে আশাহত হবেন, তারা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়বেন, অথবা জ্বলন্ত আগুন থেকে লাফ দিয়ে ফুটন্ত কড়াইতে পড়তে যাচ্ছেন। ভাগ্য আমাদেরকে যেখানে নিয়ে যাবে, তার সেই দুর্ভাগ্য আমাদেরকে বহন করতে হবে, কিছু করার নাই। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি নির্বাচনের আগামীতে আরো ভোটগুলাকে কোন দিকে পাচ্ছেন যাচ্ছেন, এই হিসাব ক্রমাগত। বলেছিলাম জয়শঙ্করজি এবং ট্রেড ডিলের যে টিম, জয়শঙ্করজির নেতৃত্বে তারা আমেরিকায় গিয়েছে, ওয়াশিংটনে গিয়েছেন, গিয়ে সেখানে বৈঠক করেছেন। ভারতের তরফ থেকে এই বৈঠক নিয়ে অনেক কথা, মানে কোনো কথাই বলা হয়নি। আমেরিকার তরফে যদিও মালিক অনেক কথা দাবি করেছেন, তা সত্য মিথ্যে মিলিয়ে কিন্তু মালিকের দাবি। আজকে জয়শঙ্কর গতকালকে মুখ খুলেছেন, আজকে আমাদের কাগজে বেরিয়েছে আমেরিকায় জয়শঙ্করের বৈঠক বাণিজ্য চুক্তি নিয়ে। উনি একদম পরিষ্কার, উনি মিথ্যে কথা বলেন না, যা বলেন পরিষ্কার মুখের উপর বলে দেন। আমি পুরো রিপোর্টটা পড়ছি, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কতটা জল আছে আর কতটা তেল আছে। অন্য কিছু বলবো না, তেল আছে। মালিক তো নিজের মতো করে দুমদাম বলে দেন, অন্যকে কি বললো না বললো মালিকের কিছু যায় আসে না। মালিক তো জগতের মালিক, তিনি শঙ্কর প্রভু, তার আন্ডারে পৃথিবী, তিনিই পৃথিবী জন্ম দিয়েছেন। যতদিন থাকবেন তিনিই মালিক থাকবেন, এখন কতদিন মালিকগিরি চলে ততদিন দেখা যাক। এখন যাই হোক, একটা মোটামুটি একটা জায়গায় এসছে ট্রেড ডিল। কি জায়গায় এসছে আমি আপনার একটু পড়ে শোনাই। দীর্ঘ দর কষাকষি এবং স্নায়ুযুদ্ধের পর ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে সমঝোতা হলো।
আর তার 24 ঘন্টার মধ্যে ওয়াশিংটনে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি তিনি দেখা করেছেন আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্টের সঙ্গে। জানা গিয়েছে উভয় পক্ষের কথা হয়েছে বাণিজ্য চুক্তি, পরবর্তী শক্তি ক্ষেত্র, পারমাণবিক সহযোগিতা, প্রতিরক্ষা, দুর্লভ খনিজ সম্পদ, প্রযুক্তি সংক্রান্ত সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। জয়শঙ্কর স্পষ্টভাবে জানিয়েছেন দুই গণতান্ত্রিক দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব এখন আরো গভীর ও কৌশলগত পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে দুর্লভ খনিজ সম্পদের সহযোগিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, অর্থনৈতিক অংশীদারি ও কৌশলগত সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উপকারী আলোচনা হয়েছে। এই যে আপনার খনিজ নিয়ে যেটা হচ্ছে না, এটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল মিনারেলস এর যেটা বৈঠক হচ্ছে, সমস্ত বিদেশ মন্ত্রীদের ডেকে নেওয়া হয়েছে, পৃথিবীর যাদের কাছে খনিজ পদার্থ রয়েছে তাদেরকে, এবং ক্রেতা এবং বিক্রেতা। যেমন আমাদের পাকিস্তানকে ডাকা হয়নি, আপনাদের মনে আছে পাকিস্তানের ফিল্ড মার্শাল নিয়ে গিয়ে ব্রিফকেস নিয়ে গিয়ে দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে আমাদের কাছে এত খনিজ পদার্থ রয়েছে, আপনাকে এখন ডোনাল্ড ট্রাম্প আর পাত্তা দেয়নি, বুঝে গেছেন ওটা পুরো ঢপ, ওটা একটা কাঁচের উপরে রং করা ছিল। মিথ্যে ধরা পড়ে যায়, আর মালিক গুল খেয়েছে, মালিক গুল খেয়ে আরো চটে গিয়েছে। তো যাই হোক, ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল রেয়ার আর মিনারেল মিনিস্টেরিয়ালের মার্ক রুবিওর নেতৃত্বে। সেই বৈঠকে এইগুলো ঠিক হয়েছে। এছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আজ সরব হয়েছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। সংসদ কক্ষে দেওয়া বিবৃতি তার মন্তব্য, এই চুক্তি নিয়ে দর কষাকষির সময়ই ভারত তার কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রের স্বার্থকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে। তার মানে মিল্ক ডেয়ারি আর কৃষিরও, এই দুটোকে আমরা এখনো ছাড়িনি, মানে ওটা বাদ দিয়েই বাণিজ্য চুক্তি হয়েছে। 1 বছর পর ধরে আলোচনার মাধ্যমে দুপক্ষ তাদের মতপার্থক্য অনেকটাই কমিয়ে আনতে পেরেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিভিন্ন ক্ষেত্রকে চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। পীযূষ গোয়েলের কথায় সংসদকে জানাতে চাই যে এর পরের ধাপ হিসেবে দুই পক্ষ কাগজপত্র তৈরি প্রায়োগিক দিকটি সম্পূর্ণ করবে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্র চুক্তির বিভিন্ন খুঁটিনাটি প্রকাশ্যে নিয়ে আসা হবে। ট্রাম্প জানিয়েছিলেন এই চুক্তি কার্যকর হলে, মনে রাখবেন, ট্রাম্প জানিয়েছিলেন এই চুক্তি কার্যকর হলে ভারত $5 বিলিয়ন বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য পণ্য কিনবে আমেরিকা থেকে, মানে এনার্জি সেক্টর। আজ বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, ভারত এবং আমেরিকা একে অপরের পরিপূরক অর্থনীতি। যতই বিকশিত ভারতের দিকে আমরা এগোচ্ছি, বহু ক্ষেত্রেই বৃদ্ধির প্রয়োজন তৈরি হচ্ছে। আমি জানাতে চাই, ভারতের খাদ্য এবং কৃষি ক্ষেত্রকে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এই চুক্তির ফলে যে চুক্তিটা হয়েছে তার ফলে ছোট এবং মাঝারি শিল্প, দক্ষ শ্রমিক, শুল্ক, আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। মানে আমাদের এখান থেকে কিন্তু শ্রমিক যাবে, যারা শিক্ষিত শ্রমিক, তারা মানে কর্মী, তারা যাবে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে, ভালো করে শুনুন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে বিদেশ মন্ত্রক এবং বাণিজ্য মন্ত্রক নীরব থাকলেও হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লিভিট দাবি করেছেন রাশিয়া থেকে পুরোপুরিভাবে তেল আমদানি বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছেন। তার কথায় প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মধ্যে খুব ভালোই এবং ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। চুক্তিতে তারা সিলমোহর দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে আরো বেশি তেল কেনার বিষয়ে ভারত রাজি হয়েছে। কারণ আপনারা বলুন, এই যে ট্রাম্পের টুইট আর আমি এর টুইট, আমাদের নরেন্দ্র মোদীর টুইট আপনাকে দেখিয়েছিলাম। নরেন্দ্র মোদীর টুইটে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে জন্য ভবিষ্যতে কাজ করবে একথাও লিখেছেন। কিন্তু কোথাও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনা নিয়ে, এটা নিয়ে কিন্তু উনি কিছু বলেননি। তবে 500 বিলিয়ন সেটা এনার্জি সেক্টর, সেটা কিন্তু ঠিক যে পীযূষ গোয়েল এবং
আমাদের জয়শঙ্করজি বলেছেন যে 500 বিলিয়ন আমরা, হ্যাঁ 500 বিলিয়ন মূল্যের আমরা বিভিন্ন এনার্জি সেক্টর কিনবো, কারণ ভারতবর্ষের চাহিদা বাড়ছে, ভারতবর্ষ ডেভেলপ করছে। এখন ভেনেজুয়েলা থেকে কি আমরা আগে তেল নিতাম না? ভেনেজুয়েলা থেকে মানে 1984 সাল থেকে আমরা তেল নিই, কংগ্রেস আমল থেকে তেল নিই, কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি। তখন রাশিয়া থেকে আমরা কম তেল কিনতাম কংগ্রেসের আমলে। মোদি আসার পর তখন আর যখন এই যুদ্ধটা শুরু হলো ইউক্রেন আর রাশিয়া, তখন থেকে তেলের ওপর নির্ভরতা বাড়াতে আরম্ভ করে রাশিয়ার উপরে। রাশিয়া থেকে তখন তেল কেনা আরম্ভ হয়। এই যে বলা হচ্ছে তেল কমানো হয়েছে, তেল কমানো হয়েছে, আমি বারবার আপনাদের বলি এখন শীতকালে গাড়ির এসি গুলো কম চলে, তেল খরচা কম হয়, তাই 10 মিলিয়ন ব্যারেল আমাদের কম আসছে। যখন শীতকাল পেরিয়ে যাবে, এই মার্চ এপ্রিল যখন পড়ে যাবে, তখন দেখবেন আর যে তেল ছিল সেই তেলই আনা হবে। এবার কথা হচ্ছে যে এনার্জি সেক্টরে যে 500 বিলিয়ন যেটা বলা হচ্ছে, সেই 500 বিলিয়ন কি হবে? আমি অনেকের কাছে খোঁজ খবর নিয়ে আমি যেটা জানতে পেরেছি যে আমাদের এখানে গাড়ি বিক্রি যেভাবে বাড়ছে, রাস্তা যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে হাইওয়ে তৈরি হচ্ছে, আমাদের এখানে গতিশীলতা বেড়ে গেছে। আগে যেটা 10 ঘন্টা লাগতো, এখন সেটা 4 ঘন্টায় আমরা পৌঁছে যাই। বড় বড় সোনালী চতুর্ভুজের হাইওয়ে গুলোকে আরো বাড়িয়ে দিয়েছে, দশভুজা হাইওয়ে করা হয়ে গেছে। এখন যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে পৌঁছাতে গেলে আগে যেটা একদিন সময় লাগতো, সেটা এখন সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন, যেখানে ঘন্টায় 120 কিলোমিটার মিনিমাম স্পিড থাকে গাড়ি যেগুলো চলে, এবং রাস্তার ধারে ধারে প্রচুর আপনার পেট্রোল স্টেশন এবং খাবার দাবার ধাবা টাবা, প্রচুর হোটেল ফোটেল রয়ে গেছে, যেখানে যেরকম পারছে মানুষ চলে যাচ্ছে। এখন প্লেনের ভাড়া অতিরিক্ত হয়ে যাওয়াতে এখন গাড়িতে যাওয়ার সুবিধে, যেখানে 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছি, প্লেনে লাগবে আবার 2 ঘন্টা, আমি গাড়ি চালিয়ে গেলে আমার লাগবে 5 ঘন্টা 5.5 ঘন্টা। আমি এখান থেকে যদি দিল্লি যাই, আমি 12.5 ঘন্টায় আমি দিল্লি পৌঁছে যাব। এক রাত্রি যদি হোটেলের থেকে আমি রেস্ট নিয়ে যদি করতে যাই, তাহলে টাইম বেশি লাগবে। আর যদি টানা চালাতে চাই, তাহলে আমি 12 ঘন্টায় দিল্লি পৌঁছে যাবো। 6000 কিলোমিটার কলকাতা থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 6000 কিলোমিটার, আমি পৌঁছে যাবো 12 ঘন্টায় পৌঁছে যাবো। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা এখন সত্য মিথ্যের মধ্যে পুরোটা ঢাকা। এটা ঠিক 500 বিলিয়ন ডলারের আমরা এনার্জি সেক্টরে আমরা কিনবো, কিন্তু রাশিয়া থেকে তেল কেনা এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনা, এই দুটো নিয়ে এই ল্যাভিড যে দাবিটা করেছে, সেই দাবি সম্পর্কে ভারত কিন্তু নিশ্চুপ। এবং ভারত বলেছে খুব শীঘ্রই একটা যৌথ বিবৃতি জারি করবে। ওই যৌথ বিবৃতি যখন জারি হবে, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন দেখি আমাদের মালিক কি বলেন।